ভিন্ন ব্যাসার্ধের মানে দুটো আলাদা আলাদা ব্যাসার্ধের বৃত্ত আছে, ঠিক আছে, বৃত্তাকার পরিবাহী আছে, আবার সমকেন্দ্রিক। এটা একটা বৃত্তাকার কুণ্ডলী, ঠিক আছে, এইটার 1 নাম্বার বৃত্তাকার কুণ্ডলী, এটা 1 নাম্বার ব্লুটা, এটা 1 নাম্বার বৃত্তাকার কুণ্ডলী, ঠিক আছে। তো তোরা লেখাটা লিখবি, আমি লিখছি নে। 1 নম্বর বৃত্তাকার কুণ্ডলীর, তোরা এখানে লিখিস না, এখানে লিখবি ব্যাসার্ধ হচ্ছে R1, এই বড় কুণ্ডলীটার ব্যাসার্ধ কত, R1। এইটার পাক সংখ্যা, এই যে বড় কুণ্ডলীটা 1 নম্বর কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দ্বারা লেখা হয়, n দ্বারা। আর এটা কত নম্বর কুণ্ডলী, 1 নম্বর, তাহলে এখানে দেবো N1, ঠিক আছে, N1। আর এইটাতে কারেন্ট যাচ্ছে, এটাতে কারেন্ট যাচ্ছে I1, তাহলে আমরা 3টে এখানে ধরে নিয়েছি। এই যে 1 নাম্বার কুণ্ডলীর ব্যাসার্ধকে কী দ্বারা লেখা হয়, R দ্বারা, তাহলে R1 লিখেছি এখানে, কেন 1 নাম্বার কুণ্ডলী। এইটা যে পাক সংখ্যাকে কী দ্বারা লেখা হয়, N দ্বারা, ঠিক আছে, পাক সংখ্যাকে N দ্বারা, তাহলে এখানে N1 লিখেছি আমরা। আর প্রবাহ মাত্রা হচ্ছে I, তাহলে I1 লিখেছি। এবারে শুন, এবারে ভিতরে একটা কুণ্ডলী আছে, ভিতরে একটা কুণ্ডলী আছে আলাদা ব্যাসার্ধের, কেন্দ্রটা সেম, কিন্তু কেন্দ্রটা সেম, আর ছোট আগে ভালো আছে, কেন্দ্র সেম আর একটা বৃত্তাকার পরিবাহী। এই যে এই বৃত্তটার মানে ব্যাসার্ধ হচ্ছে R2, শুনবি মন দি, এটা আমরা দেখ ব্লু দিয়ে লিখেছি, ব্লুটা 1 নম্বর পরিবাহী, আর এটা হচ্ছে 2 নম্বর পরিবাহী। এই কালোটা লিখেছি নি, কালোটা হচ্ছে 2 নম্বর। তাহলে এই যে কালো বৃত্তটার বৃত্তাকার কুণ্ডলীটা কত নাম্বার, 2 নাম্বার। তাহলে ব্যাসার্ধকে কি দ্বারা লেখা হয়, R দ্বারা, এটা 2 নাম্বার, সেই R2 লিখেছি। আর এইটার যে পাক সংখ্যা, ছোটটার যে পাক সংখ্যা, সেই পাক সংখ্যাটাকে আমরা লিখেছি N2। আর এইটাতে কারেন্ট পাঠানো হয় নাই, তাহলে কারেন্ট পাঠানো হয়েছে কোনটাতে, এই ব্লুটাতে কারেন্ট পাঠানো হয়েছে, কালোটাতে পাঠানো হয় নাই। তাহলে একটা কুণ্ডলীতে কারেন্ট যাচ্ছে। এইবারে আমরা কি করব, এই যে 1 নাম্বার পরিবাহীর জন্যে কত নাম্বার কারেন্ট যাচ্ছে, 1 নং কুণ্ডলীতে I প্রবাহ মাত্রা থাকার জন্য, I প্রবাহ মাত্রা থাকার জন্য কেন্দ্রে তোরা লিখবি চৌম্বক ক্ষেত্র, কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র B সমান কি হবে, B সমান কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়, একটা বৃত্তাকার কুণ্ডলীর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় B সমান, লিখিস না এখন, μ0 I/2R, এইটা হয় B সমান μ0 I/2R, এটা হয়। কিন্তু এটা কোন কুণ্ডলীর জন্য করছি আমরা, 1 নম্বর কুণ্ডলীর জন্য। তাহলে 1 নম্বর কুণ্ডলীতে কারেন্ট কি I যাচ্ছে, I1 যাচ্ছে, তাহলে এখানে কি লিখবো আমরা, I1, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কত নম্বর কুণ্ডলীর জন্য করছি, 1 নম্বর কুণ্ডলী। 1 নম্বর কুণ্ডলীর ব্যাসার্ধ কি R বটে, আর 1 নম্বর কুণ্ডলীর ব্যাসার্ধ কত, ব্লুটা দেখ R1, তাহলে এটা আমরা R1 করে দিলাম। তাহলে আমরা এটা 1 নম্বর কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র পাই গেছি, 1 নম্বর কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে 1 নম্বর কুণ্ডলীতে চৌম্বক ক্ষেত্র তো আমরা পাই গেছি। আর এইখানে যে চৌম্বক ক্ষেত্র, এটা কত পাকের জন্য বেরিয়েছে, এটা চৌম্বক ক্ষেত্র 1 পাকের জন্য। এটা ফ্লাক্স কত বেরোবে, ফ্লাক্সের সূত্র কি, প্রতি পাকে, তোরা লিখবি চৌম্বক ফ্লাক্স, পুরোটা লিখবি চৌম্বক ফ্লাক্স, ফাই সমান, সূত্রটা কি, ফাইয়ের সূত্রটা কি, BA cos থিটা। সেই একই রকমভাবে থিটাটা কত হবে, 0 ডিগ্রি হবে, থিটাটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। cos 0-র মান কত হয়, cos 0-র মান হয় 1, তাহলে cos 0-র মান কত বেরোবে, 1। BA এর সাথে 1 গুণ করলে কত হবে, BA।
এবার কারো কারো মাথায় আবার প্রশ্ন আসছে যে থিটাটা 0 ডিগ্রি কী করে। থিটাটা 0 ডিগ্রি আমরা অনেকবার বলা হয়ে গেছে থিটাটা 0 ডিগ্রি কেন, কেননা এইটা ধর কোনো কুণ্ডলী, এর কুণ্ডলীর ক্ষেত্রে এরিয়া ভেক্টর কেমন হয়, লম্বভাবে হয়। এরিয়া ভেক্টর দেখ এরকম বরাবর এরিয়া ভেক্টর লম্ব বটে, এই তলটার সাথে এটার সাথে লম্ব হবে, এইদিকে এরিয়া, এটা হচ্ছে এরিয়া। আর চৌম্বক ক্ষেত্র, এটার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, একটা ডাইন পাকের স্ক্রুকে রাখলাম, যেদিকে কারেন্ট সেই দিকে ঘুরাইলে কোন দিকে এসছে, তাহলে চৌম্বক ক্ষেত্রও এই দিকে আর এরিয়াও এই দিকে, একই দিকে, তাহলে 0 ডিগ্রি হবে না বিএ। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি পাকে মানে একটা পাকে, তাহলে এন পাকে কত বেরাবে, এন পাকে মোট ফ্লাক্স, মোট আমি ফাই টি লিখলাম, টি বলতে টোটাল ফ্লাক্স এক পাকে বিএ, এন পাকে এন ইন্টু বিএ, তাই তো। এইবারে ব্যাপার হচ্ছে এই যে ফ্লাক্স বের করছি, এই ফ্লাক্সটা কোন কুণ্ডলীর বল, আগে কারেন্ট কোনটা দিচ্ছে, দেখ ব্লুটুথে কারেন্ট দিচ্ছে, মানে 1 নম্বরে কারেন্ট দিচ্ছি, তাহলে 1 নম্বরে কারেন্ট দিচ্ছি, তাহলে ফ্লাক্সটা কত নম্বরে হবে, 2 নম্বরে হবে কিনা, কেননা এটা আমরা পারস্পরিক আবেশ পড়ছি, পারস্পরিক আবেশ, একটাতে কারেন্ট যাবে আর একটাতে আবিষ্ট হবে, একটাতে কারেন্ট যাবে একটাতে আবিষ্ট হবে, তাহলে এইটাতে কারেন্ট যাচ্ছে, তাহলে আবিষ্ট কত নাম্বার কুণ্ডলীটাতে হবে, 2 নম্বরে, তাহলে এইখানে আমরা ফাই 2 লিখতে পারি, বিশাল ইম্পর্টেন্ট জায়গা, ফাই 2 লিখতে পারি, কেননা পারস্পরিক আবেশের ক্ষেত্রে 1 নম্বর কুণ্ডলীতে কারেন্ট যাচ্ছে আর এইটাতে ফ্লাক্স জড়িত হবে, এইটাতে ফ্লাক্স 2 নম্বরে ফাই 2। এবারে এন 1টা নেবো না এন 2টা নেবো, কত নম্বরের জন্য ফ্লাক্স বের করছি, 2 এর জন্য, তাহলে এটা অবশ্যই এন 2 নেবো। এরিয়াটা কার জন্য নেবো, 2 এর জন্য নেবো। 2 নম্বরের ফ্লাক্স বার করছি, 2 নম্বরের জন্য ফ্লাক্স বার করছি, তাহলে 2 নম্বরের জন্য কুণ্ডলীর পাক নেবো, 2 নম্বরের জন্য এরিয়া নেবো। এবারে মনে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটাও 2 এর জন্যই নেবো, মনে হচ্ছে, তাহলে ভুল মনে হচ্ছে, কেননা চৌম্বক ক্ষেত্র এই যে 2 নম্বরে কোনো কারেন্ট গেছে, তাহলে 2 নম্বরের জন্য চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় নাই, কার জন্য সৃষ্টি হয়েছে, 1 নম্বরের জন্য সৃষ্টি হয়েছে। আর এই যে 1 নাম্বার, এই যে এইটা 1 নাম্বার, এইটা 1 নম্বরের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, 2 নম্বরে কোনো কারেন্টই নেই। আর কারেন্ট যদি না যায়, আই যদি 0 হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র পাবো আমরা। এই চৌম্বক ক্ষেত্রটা কার জন্য বার করেছি আমরা, 1 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য পাবো নাই বললাম, কেন পাবো নাই, কেননা 2 নম্বরে কারেন্ট নাই, আই হচ্ছে 0, আই যদি 0 বসায় তাহলে বিটা 0 হয়ে যাবে না, তাহলে বিটা আমরা কোনটা নেবো, অবশ্যই 1টা নেবো। এবার কারো আবার মাথায় প্রশ্ন আসছে যে কারেন্ট তো যাচ্ছে এইটাতে 1 নম্বরে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কোথায়, কেন্দ্রে, তাহলে এই জায়গা তো কি সমান হবে, হ্যাঁ এই জায়গাটা খুবই ছোট ধরা হয়, আর টুটা ভেরি ভেরি লেস দেন R1, মানে R1টা অনেক বড়, R2 তুলনায়, এর তুলনায় R1 অনেক বড়, R1টা অনেক বড়, মানে এই যে R1টা অনেক বড়, R2টা খুবই ছোট। এবার খুবই ছোট যদি হয় তাহলে মানে কেন্দ্রেই হয়ে যাচ্ছে, আর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র তো আমরা বের করেছি। তো যদি কারো মনে প্রশ্ন আসছে তো এটা বললাম, আর না হলে জানার দরকার নেই, এটা মান বসালে হয়ে যাবে। N2টা N2 এ রাখলাম, B1 কত লিখবো আমরা, B1 এর মান কত আছে, μ0 I1 বাই 2 R1 ইন্টু আছে A2 মানে এরিয়া 2, কত নম্বরের এরিয়া, 2 নম্বরের এরিয়া, মানে 2 নম্বর বৃত্ত এইটা হচ্ছে 2 নম্বর বৃত্ত, এইটা, তাহলে এইটার এরিয়া কী হবে, পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার, আর এখানে কত 8 2 নম্বরের জন্য ব্যাসার্ধ কত 8, সেই জন্য পাই আর স্কোয়ার সূত্র, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, কিন্তু 8 লিখলাম কেন, এটা 2 নম্বর ব্যাসার্ধ। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই। এবারে ব্যাপার হচ্ছে আমরা এইটার পর এটাকে 1 নম্বর সমীকরণ দেবো, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ নিয়ে লিখবি। আবার আমরা জানি, ঠিক আছে, আবার আমরা জানি ফাই 2 m
ফাই টু সমান এমআই, ফাই টু সমান আমরা জানি ফাই সমান এমআই জানি কিনা বল, ফাই সমান এমআই জানি। দেখ একটু ভালো করে খাতা উল্টাই, ফাই সমান সাবেশাঙ্কের ক্ষেত্রে ফাই সমান এলআই, আর পারস্পরিক সাবেশাঙ্কের জায়গায় এল এর জায়গায় এম। সাবেশাঙ্ক হইলে এল হইতো আর পারস্পরিক সেই জন্য এম হয়েছি। এইবারে আমরা কোনটার জন্য ফ্লাক্স বার করছি বলতো, কোনটার জন্য ফ্লাক্স বার করছি, 1 নম্বরের জন্য না 2 নম্বরের জন্য? 1 নম্বরের জন্য না 2 নম্বরের জন্য? 2 নম্বরের জন্য। তাহলে ফাই টু, এম তো এমএই ধ্রুবক, আই কারেন্ট কোনটাই যাচ্ছে 1 নম্বরে না 2 নম্বরে? এটা 1 নম্বর, সরি এটা 1 নম্বর না এটা 2 নম্বরে? কোনটাতে কারেন্ট যাচ্ছে? 1 নম্বরে। আর 1 নম্বরে কারেন্ট কত? আই না I1? কারেন্টকে আই দ্বারা লিখি, কিন্তু এইখানে কারেন্ট কত যাচ্ছে, এটাতে কারেন্ট কত যাচ্ছে? I1 যাচ্ছে, ধরে লিখছি আমরা। তাহলে এখানে লিখবো I1, লিখবি আমরা জানি ফাই সমান এমআই লিখবি, নিয়ে লিখবি এখানে, এখানে ফাইয়ের জায়গায় লিখলাম ফাই টু, আই এর জায়গায় I1। এই যে ফাই টুর মানটা, এবার শোন, এটা 1 নম্বর দিয়েছিস, এটাকে দিবি 2 নম্বর, তাহলে এইটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। 1 আর 2 এর যদি তুলনা করি, 1 আর 2 এর তুলনা করলাম, বা বলতে পারিস যে 2 এর এই যে মানটা, 2 এর এই মানটা, এই 2 এর মানটা আমি এখানে এসে বসিয়ে দেবো, 2 এর মানটা বসিয়ে দেবো। 2 এর মান কত বলতো? এ ফাই টু এর মান কত? MI1। তাহলে এই ফাই টুর জায়গায়, এই ফাই টুর জায়গায় ওই মানটা বসাবো আমি, MI1 মান বসিয়ে দিয়েছি। এইবারে কি করা যায় দেখ, এইবারে আমরা এইখানে I1, এখানে আর I1 কেটে দিয়েছি, বাস দেখ কত বেরিয়েছে বল পারস্পরিক আবেশাঙ্ক। পারস্পরিক আবেশাঙ্ক বেরিয়েছে এম সমান মিউ নটটা আগে লিখলাম, মিউ নট, ঠিক আছে? এক মিনিট একটা গোলমাল হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা গোলমাল হয়েছে। এই যে চৌম্বক ক্ষেত্র আমরা বের করেছিলাম না, চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম, দেখ চৌম্বক ক্ষেত্র বের করেছিলাম একটা পাকের জন্য, একটা গোলমাল হয়ে গেছে। দেখ এই যে চৌম্বক ক্ষেত্র যেখানে বের করেছিলাম, B1 সমান, মনে পড়েছে? B1 সমান বেরিয়েছিল মিউ নট I1/2R1। এটা কত পাকের জন্য? 1 পাকের জন্য বেরিয়েছিল। এটা 1 পাকের জন্য তো জানি সূত্রটা, একটা বৃত্তাকার কুণ্ডলীর চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট I/2R, একটা পাকের জন্য। আর এই যে B1, এইটাতে পাক সংখ্যা কত? 1 নম্বরে পাক সংখ্যা কত? এটা কত নম্বরের জন্য বের করেছিলাম দেখ তো, সবগুলো 1 1 1 আছে না? তাহলে 1 নম্বর পাক সংখ্যা কত? N1। তাহলে এটা হচ্ছে 1 পাকে, তাহলে N1 পাকে মোট চৌম্বক ক্ষেত্র, মোট বি লিখে দিলাম আমি, মোট চৌম্বক ক্ষেত্র হবে মিউ নট I1/2R1 ইন্টু N হবে কিনা? একটা পাকের চৌম্বক ক্ষেত্র এইটা মিউ নট I1/2R1, এটা 1 পাকের জন্য। এবারে N1 পাক আছে না, কত নম্বরে বলতে? 1 নম্বরে। কোটা পাক আছে 1 নম্বরে? N1। তাহলে N1 দিয়ে গুণ করতে হবে না? এবারে এইখানে আমরা N1টা বসাতে ভুলে গেছি, তাহলে এইখানে আমরা চৌম্বক ক্ষেত্রের জায়গায় এখানে N1 বসাবো। এইবার হয়ে গেছে। এটা একটু লিখে নিবি এখানে যদি জায়গা আছে তো, ঠিক আছে? এইবার দেখ, এইবার বল, এই জায়গাতে আবার ফিরে আসি আমরা। এম সমান কত বেরিয়েছে? এম সমান মিউ নটটা আগে লিখলাম, মিউনটটাকে আগে লিখলাম, তারপরে লিখলাম N1, তারপরে লিখলাম N2, তাহলে মিউ নট Ni N2 পাই R2 স্কোয়ার বাই 2R1। এইটাই বেরিয়েছে পারস্পরিক সাবেশাঙ্ক। এটা হচ্ছে পারস্পরিক সাবেশাঙ্ক বেরোলো দুটো কুণ্ডলীর জন্য, ঠিক আছে? এইবারে আমরা যদি একটা স্পেশাল কেস ধরি, স্পেশাল কেসের ক্ষেত্রে N1 আর N2-র মানটা কত হয়ে যাবে? 1 ধরলাম। স্পেশাল কেস লিখবে, স্পেশাল কেস দুটি কুণ্ডলীর এই পাক সংখ্যা 1, দুটি বৃত্তাকার কুণ্ডলীর এই পাক সংখ্যা 1, দুটি কুণ্ডলীর পাক সংখ্যা 1, মানে N1 প্রথম কুণ্ডলীর পাক সংখ্যা 1, আবার N2 মানে কি দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যা, এটাও 1।
তাহলে প্রথম কুণ্ডলীর পাক সংখ্যাও 1, দ্বিতীয় কুণ্ডলীর পাক সংখ্যাও 1 ধরেছি। তাহলে স্পেশাল কেস উপরটা লিখবি রে, স্পেশাল কেস 1 না লিখলে হবে, একটাই কেস হবে। তারপরে বল তাহলে এম সমান কত বেরোবে? এম সমান সূত্র কি, মিউ নটের জায়গায় মিউ নট রাখলাম, n1 আছে n2 আছে, n1 1 n2 1, তাহলে 1 গুণ করলে 1, ওটা লিখলাম না। তারপরে কি আছে বল, মিউ পাই r2 স্কোয়ার বাই 2 r1, এটা বের এলো দুটো বৃত্তাকার কুণ্ডলী চিহ্নে মিউ নট পাই r2 স্কোয়ার বাই 2 r1। ঠিক আছে, তাহলে বলতো এখানে পারস্পরিক সাবেশাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে, এইটার থেকে বল, এটা তো স্পেশাল কেস। কী কী বিষয়ের উপর নির্ভর করে? মিউ নট কি শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা লয়? মিউ নট কি শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা লয়? মিউ 0 মিউ নট শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, তাহলে মানে মাধ্যমের উপর নির্ভর করে। পারস্পরিক সাবেশাঙ্ক মাধ্যমের উপর নির্ভর করে। কুণ্ডলী দুটির পাক সংখ্যা n1 আর n2 উপর নির্ভর করে না? n1 আর n2 উপরও নির্ভর করে পাক সংখ্যার উপর। r2 মানে কি ব্যাসার্ধ, r1 মানে ব্যাসার্ধ, তাহলে দুটো কুণ্ডলীর যে ব্যাসার্ধ আছে তার উপরও নির্ভর করে। দুটো কুণ্ডলীর ব্যাসার্ধ r2 মানে কোনটা বলতো? ভিতরেরটা, তার স্কোয়ারের উপর, ভিতরের যে কুণ্ডলীটা, ভিতরের কুণ্ডলীটা তার স্কোয়ারের উপর, আর বাইরের যে কুণ্ডলীটা তার ব্যস্তানুপাতি। ব্যস্তানুপাতি কেন বললাম বলতো? দেখ, এম উপরে এইটা উপরে সরল সম্পর্ক, এইটা উপরে এই দুটো উপরে সরল সম্পর্ক, এইটা উপরে এইটা উপরে সরল সম্পর্ক, এইটা উপরে এইটা নিচে ব্যস্ত সম্পর্ক। উপরে উপরে হলে সরল, এইটা উপরে সরল সম্পর্ক, এইটা উপরে সরল, এইটা উপরে সরল, এইটা উপরে সরল। পাই তো ধ্রুবক রে ভাই, পাই তো ধ্রুবক। এম উপরে আর r1 নিচে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, এতদূর পর্যন্ত। এবারে আরেকটা বলে দিতে পারি আমরা এই জায়গা থেকে, এটা হচ্ছে শূন্য মাধ্যম বেরোলো, এটা হচ্ছে শূন্য মাধ্যমের সাবেশাঙ্ক, শূন্য মাধ্যমের সাবেশাঙ্ক। অন্য মাধ্যম যদি হইতো, শূন্য মাধ্যম বাদ দিয়ে যদি অন্য মাধ্যম হতো, অন্য মাধ্যমে পারস্পরিক সাবেশাঙ্ক, আমি লেখছি রে, লেখবি কিন্তু, অন্য মাধ্যমে পারস্পরিক সাবেশাঙ্ক, এটা শূন্য মাধ্যমে, এটা অন্য মাধ্যমে করছে, তাহলে এম অন্য মাধ্যমে বোঝানোর জন্য জাস্ট। শূন্য মাধ্যমের জায়গায় দেখ এখানে কত ছিল? মিউ, এটা নট ছিল বা 0, শূন্য মাধ্যম বলি। এইটা অন্য মাধ্যম মিডিয়াম, তাহলে আমরা এখানে এম লিখব, বাকি যা ছিল তাই। n1 ছিল, n2 ছিল, n1 ছিল, n2 ছিল, পাই ছিল, পাই রাখলাম, r2 স্কোয়ার আছে, r2 স্কোয়ার দিলাম, বাই 2 r1 আছে, 2 r1 রাখলাম, সব একই, সব শুধু শূন্য মাধ্যম বলে এখানে নট বা 0 হয়েছিল, এখানে এম লিখলাম। এবারে ব্যাপার হচ্ছে মিউ এম এর মান কোথার থেকে পাবো আমরা? মিউ এম তো লিখে দিলাম। তো আমরা পড়েছি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, যেমন সেই তড়িৎ ভেদ্যতা ছিল কে দিয়ে লিখতে হবে, মনে পড়ছে? কে দিয়ে অন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, মনে পড়েছে? এটা তড়িৎ ভেদ্যতার ক্ষেত্রে কে দিয়েও লিখতে পারি, কে দিয়েও লেখা যায়, কে দিয়ে সম্ভবত বেশি লিখেছি আমরা, বা এপসাইলন আর দিয়েও লেখা যায়। এটা হচ্ছে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা বলি না এটি আমরা, এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। একই রকমভাবে যদি আমরা চৌম্বক ভেদ্যতার জন্য করি, চৌম্বক ভেদ্যতাকে কী দ্বারা লেখা হয়? মিউ দ্বারা। এটা তড়িৎ ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতাকে মিউ দ্বারা লেখা হয়। মিউ আর ছিল, মিউ আর লিখলাম, এটা এপসাইলন ছিল, এটাকে মিউ লিখলাম এম। একই রকমভাবে হয়েছে। বল এই জায়গার থেকে, এই জায়গাতে মিউ আর নিচে কিছু নাই মানে 1 আছে, বল তো এই জায়গা থেকে মিউ এম এর মান কত বেরোবে? এটার তো আমার দরকার নাই, এটা তড়িতে পড়েছি, তুলনা করে জাস্ট পড়ালাম। এইটার থেকে মিউ এম এর মান কত বেরোবে বল? কোনাকুনি গুণ কর, মিউ এম সমান মিউ নট ইন্টু মিউ আর, ওই মানটাই বসাবো আমরা এখানে, যা ছিল সব লিখে দেবো। এখানে মিউ এম ছিল তো, মিউ এম এর জায়গায় এই জায়গায় গুণ করে কত বেরোচ্ছে?
মিউ নট মিউ আর, বাকি যা ছিল সব একই একদম, n1 n2 পাই r2 স্কোয়ার বাই 2r1। এটা হচ্ছে অন্য মাধ্যমের, এটা হচ্ছে অন্য মাধ্যমের, এটা হচ্ছে শূন্য মাধ্যমের। দুটো মনে রাখার দরকার নেই, এগুলো মনে রাখার বটে কি, এইটা মনে রাখবে এইটে, আর এইটা বের করা যাবে সঙ্গে সঙ্গে মিউ আর দি গুণ। দেখ এইটাই যা আছে এইটাই তাই আছে, শুধু মিউ আর একটা বাড়তি আছে। দেখ একটু ভালো করে, এইটাতে যা আছে এইটাতে তাই আছে, শুধু একটা মিউ আর বাড়তি, মিউ আর বাড়তি আছে। তো এখান থেকে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি যে দেখ এই জায়গা থেকে আমরা এরকম মিউ আরটাকে আলাদা করে লিখছি, হ্যাঁ এটাই থাক, তোরা তোরা আর আলাদা করে লিখিস না, এটা কি আমরা এরকম লিখতে পারি, দেখ না এইটাই লিখবো, এইটাই লিখবো। দেখবি এখানে মিউ নটটাকে লিখলাম আর এখানে মিউ আরটাকে লিখলাম, দেখ না একই ব্যাপার, তো একই ব্যাপার, তাই তো একই ব্যাপার বটে। তাহলে আমরা এখান থেকে দেখ না লিখতে পারি এম অন্য মাধ্যমের সমান মিউ আরটা মিউ আরই রাখলাম ইন্টু এই যে মানটা, এই যে এইটা দেখ না শূন্য মাধ্যমের সাবেশাঙ্কটাই বটে কিনা, এইটার সাথে এইটা মিলে, এইটার সাথে এইটা পুরোপুরি মিলছে দেখ। আর এটা কোন মাধ্যমে ছিল রে, কোন মাধ্যমে ছিল এটা দেখে দেখ, কোন মাধ্যমে ছিল, শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে মিউ নট দিয়ে লিখলাম এইখানে, তো ওদিকে আর লিখে কাটার দরকার নেই মিউ নট। তাহলে এই জায়গাতে পরের লাইনে মিউ আর দেখ এম ছিল এম লিখলাম, মিউ আর ছিল মিউ আর লিখলাম, এই যে এই মানটা মিউ এম নট লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি সম্পর্ক পেলাম যে শূন্য মাধ্যমের মিউ নট মানে কি বটে, এই এম নট মানে কি বটে, নট মানে শূন্য মাধ্যম, এই যে শূন্য লেখা আছে, তাহলে এটা শূন্য মাধ্যমের কি বটে, এম মানে পারস্পরিক সাবেশাঙ্ক, শূন্য মাধ্যমের পারস্পরিক সাবেশাঙ্ক সাথে মিউ আর মানে কি বটে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার গুণ। অন্য মাধ্যমের পারস্পরিক সাবেশাঙ্ক শূন্য মাধ্যমের সাবেশাঙ্কের কত গুণ, এটা কি বটে, মিউ আরটা কি বটে, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। তো এটা দিয়ে অঙ্ক বা শর্টও দিতে পারে কত গুণ হয়। তাহলে এইটা হচ্ছে অন্য মাধ্যমের, এটা হচ্ছে অন্য মাধ্যমের, এম লেখা আছে মিডিয়াম, এটা হচ্ছে অন্য মাধ্যমের, আর এইটা হচ্ছে শূন্য মাধ্যমের, মিউ নট লেখা আছে দেখ, শূন্য লেখা আছে, এটা শূন্য মাধ্যমের, এইটা অন্য মাধ্যমের। আর এম মানে কি বটে, এম মানে কি বটে, পারস্পরিক সাবেশাঙ্ক। তাহলে অন্য মাধ্যমের পারস্পরিক সাবেশাঙ্ক শূন্য মাধ্যমের পারস্পরিক সাবেশাঙ্কের মিউ আর গুণ।